চীনকে ছাপ বার্তা দিতে ভারত মহাসাগরে একগুচ্ছ যুদ্ধজাহাজ সাজিয়ে ফেলল ভারত। আমির শাহির এয়ারবেজে ভারতের রাফায়েল, সেখানেই জারি মিসাইল অ্যালার্ট। চীনে থাবা বসাতে যা আছে ভারতের রাফাল যুদ্ধ বিমানে। ভারতকে রেখে নেপাল, আফগানিস্তান, পাকিস্তানকে নিয়ে চীনের নয়া জোট। চীনের কাছে S-400 ক্ষেপণাস্ত্র সরবরাহ নিষিদ্ধ করল রাশিয়া। দক্ষিণ চীন সাগর নিয়ে পম্পেওকে হুঁশিয়ারি দিল বেইজিং। এবং বিন সালমানের হাতে সাবেক যুবরাজের প্রাণহানির আশঙ্কা ইউরোপীয় পার্লামেন্টের। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। একদিকে সংঘাত জারি লাদাখ সীমান্তে, গালওয়ান থেকে সরে গেলেও এখনও সীমান্তের অনেক জায়গা থেকেই সরেনি চীনের সৈন্য। তাই এবার চীনকে উত্তর দিতে সমুদ্রের রণসজ্জা তৈরি করল ভারত। ভারত মহাসাগরে সাজানো হলো নৌবাহিনীর একগুচ্ছ যুদ্ধ জাহাজ। নৌবাহিনীর এক শীর্ষ কর্তা জানিয়েছেন, ভারতীয় নৌসেনা প্রথম সারির সব যুদ্ধ জাহাজ ও সাবমেরিন সাজিয়ে রেখেছে ভারত মহাসাগরে। গালওয়ান ভ্যালি থেকে শুরু হওয়া সংঘাতের পর চীনকে যোগ্য জবাব ও বার্তা দিতেই এভাবে নৌসেনা জাহাজ সাজিয়েছে বলে জানা গেছে। ভারত একই সঙ্গে নৌবাহিনী, বায়ুসেনা ও স্থলসেনাকে প্রস্তুত রেখে চীনকে কড়া বার্তা দিতে চাইছে। লাদাখের চীনের আগ্রাসনের চেষ্টা যে মোটেই ভারতের কাছে গ্রহণযোগ্য নয় তা বোঝাতেই এই ব্যবস্থা। আমির শাহির এয়ারবেজে ভারতের রাফায়েল, আর সেখানেই জারি মিসাইল অ্যালার্ট। ভারতের আম্বালা এয়ারবেজের দিকে রওনা হয়েছে 5টি রাফায়েল যুদ্ধ বিমান। তার আগে রাতভর সংযুক্ত আরব আমির শাহির একটি এয়ারবেজে রাখা থাকবে ওই এয়ারক্রাফট। আর সেই এয়ারবেজের কাছেই জারি হলো মিসাইল অ্যালার্ট। আল দাফরা নামে ওই এয়ারবেজের কাছেই জারি হয়েছে অ্যালার্ট। মঙ্গলবার ইরান মিলিটারি মহড়া চালায়, আর তার জেরেই এই অ্যালার্ট জারি হয়েছে। ঘটনাচক্রে আমির শাহির ওই এয়ারপোর্টেই রাতভর রাখা থাকবে ভারতের রাফায়েল। ভারতে আসার পথে রাতে হল্ট করানো হবে ওই রাফায়েলগুলোকে। ভারতের এয়ারফোর্সে যোগ দেবে সেগুলি। ইতিমধ্যেই রওনা হয়েছে ফ্রান্সের মেরিগন্যাক এয়ারবেস থেকে। মার্কিন সংবাদ মাধ্যম CNN এর সাংবাদিক বারবারা স্টার টুইট করে জানিয়েছেন, আরব আমির শাহির আল দাফরা এয়ারবেজ ও কাতারের আল উদেদ এয়ারবেজে হাই অ্যালার্ট জারি হয়েছে। গোয়েন্দা রিপোর্ট অনুযায়ী ওই এয়ারবেজের দিকে ছুটে আসতে পারে ইরানের মিসাইল। ইতিমধ্যেই সতর্কতা নিতে বলা হয়েছে এয়ারবেজের কর্তাদের, যদিও এখনও পর্যন্ত কোনো মিসাইল আঘাত করার খবর পাওয়া যায়নি। আরেক সাংবাদিক, ফক্স নিউজের সাংবাদিক লুকাস টমলিনসন জানিয়েছেন, মধ্যপ্রাচ্যের ওই এয়ারবেজগুলিতে মার্কিন ট্রুপ রয়েছে। সেদিকে ধেয়ে এসেছে ইরানের 3টি মিসাইল। মিসাইলগুলি এয়ারবেজের কাছেই জলে এসে পড়েছে বলে জানিয়েছেন তিনি। বিবিসির সাংবাদিক নাফিসে কোনাভার্ড টুইটারে বলেন, ইরানের এই পদক্ষেপকে দায়িত্ব জ্ঞানহীন আখ্যা দিয়েছে আমেরিকা। ওই এয়ারবেজে বাহিনীগুলিকে বাংকারে থাকতে বলা হয়েছে। মঙ্গলবারই একটি ছবি প্রকাশিত হয়েছে যেখানে দেখা যাচ্ছে যে ইরানের রেভলিউশনারি গার্ডের স্পিডবোট থেকে মিসাইল ছোড়া হচ্ছে। 28 জুলাই এই এক্সারসাইজ হয়েছে বলে জানা গেছে। বুধবার এই 5টি রাফায়েল জেট অবতরণ করবে আম্বালা এয়ারবেজে। 7364 কিলোমিটার পথ পাড়ি দিয়ে এই ফাইটার জেটগুলি আসবে। 36টি সুপারসনিক অমনিরোল কমব্যাট এয়ারক্রাফটের মধ্যে এই 5টি ফাইটার জেট প্রথম পর্যায়ে পাঠানো হচ্ছে। এখনও পর্যন্ত 12 জন ভারতীয় বায়ুসেনার পাইলট রাফায়েল চালানোর প্রশিক্ষণ নিতে পেরেছেন। ভারত ও ফ্রান্সের চুক্তি অনুসারে মোট 36টি ফাইটার জেট হাতে পাবে ভারত। ফলে 36 জন বায়ুসেনা পাইলটকে রাফায়েল চালানোর প্রশিক্ষণ নিতে হবে। এর মধ্যে বেশিরভাগ পাইলটকেই ফ্রান্সে গিয়ে প্রশিক্ষণ নিতে হবে বলে জানা গেছে। কয়েকজনকে ভারতে প্রশিক্ষণ নিতে হবে। জানা গেছে, ফ্রান্স যে 5টি যুদ্ধবিমান ভারতে পাঠাচ্ছে সেগুলি পুরো সমরাস্ত্রে ঠাসা বলে জানা যাচ্ছে। অর্থাৎ মিসাইল আগে থেকেই লাগানো থাকছে, অত্যাধুনিক মিসাইল বসানো থাকছে। প্রায় 150 কিলোমিটার দূরে থাকা যে কোনো শত্রু যুদ্ধ বিমানকে মুহূর্তেই ধ্বংস করে দেওয়ার ক্ষমতা রাখে এই মিসাইলগুলি। চীনে থাবা বসাতে যা যা আছে ভারতের রাফাল যুদ্ধ বিমানে। সব বিতর্কের অবসান ঘটিয়ে বুধবারই ভারতের মাটিতে নামছে ভয়ঙ্কর যুদ্ধ বিমান রাফাল। প্রথম ধাপে 5টি, তারপর ধাপে ধাপে মোট 36টি যুদ্ধ বিমান আসবে। প্রতিরক্ষা বিশেষজ্ঞদের মতে রাফাল হাতে পাওয়ার পর ভারতীয় বিমান বাহিনীর ক্ষমতা ও শক্তি অনেকটাই বেড়ে যাবে। 2 ইঞ্জিনের মিডিয়াম মাল্টি রোল কমব্যাট এয়ারক্রাফট গোত্রের এই যুদ্ধ বিমানে রয়েছে এমন সব অত্যাধুনিক ক্ষমতা ও প্রযুক্তি যাতে শত্রুপক্ষকে সহজেই টেক্কা দেওয়া যায়। নিশানায় যেমন নিখুঁত ও দ্রুত, তেমনই একসঙ্গে অনেকগুলো কাজ করতে পারবে।
ফরাসি এই যুদ্ধবিমানের গতিবেগ ঘন্টায় 2222 কিলোমিটার, 50,000 ফিট পর্যন্ত উপরে উঠতে পারে এটি। তবে স্বচ্ছন্দে উঠতে পারে মাটি থেকে 3700 কিলোমিটার উপরে। মাঝ আকাশে জ্বালানি ভর্তি করার ব্যবস্থাও রয়েছে। যে কোনো আবহাওয়ায় সমান স্বচ্ছন্দ রাফাল যুদ্ধবিমান। যুদ্ধবিমানগুলোর দৈর্ঘ্য 15.27 মিটার, প্রতিটি ডানার দৈর্ঘ্য 10.8 মিটার। সুখোইয়ের চেয়েও বেশি ওজন বহন করতে পারে রাফাল। সুখোইয়ের বহন ক্ষমতা 8000 কিলোগ্রাম, আর রাফাল সেখানে 9500 কেজি ওজন নিয়ে উড়তে সক্ষম। রাফালে রয়েছে ডেল্টা উইং। গ্রিক বর্ণ ডেল্টা থেকে এই নামের উৎপত্তি, যার আকৃতি অনেকটা ত্রিভুজের মতো। অত্যাধুনিক অধিকাংশ যুদ্ধ বিমানেই এই ডেল্টা উইং থাকে, যা দ্রুত গতিতে উড়তে সাহায্য করে। ফরাসি সমরাস্ত্র প্রস্তুতকারী সংস্থা দাসো এভিয়েশনের তৈরি এই যুদ্ধ বিমানে ইঞ্জিনের এমন ক্ষমতা যে কমব্যাট মোড থেকে স্থির অবস্থায় ফিরে আসতে সময় লাগে মাত্র 3 সেকেন্ড। রাফাল যুদ্ধবিমান পরমাণু অস্ত্র বহনে সক্ষম। শুধু তাই নয়, প্রায় সব ধরনের অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র বহন করে উড়তে পারে এবং নিখুঁত নিশানায় হামলা চালাতে পারে এটি। নেক্সট জেন প্রযুক্তির আকাশ থেকে আকাশ মাইকা, দূরপাল্লার আকাশ থেকে আকাশ মেটিওর, দূরপাল্লার স্কাল্প যুদ্ধজাহাজ বিধ্বংসী AM-39 এক্সোসেট এর মতো ক্ষেপণাস্ত্র বহন করে লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে রাফাল যুদ্ধবিমান। স্কাল্প ক্ষেপণাস্ত্র স্থির লক্ষ্যবস্তুকে ধ্বংস করতে পারে, আর মাইকা ক্ষেপণাস্ত্রের মাধ্যমে প্রায় 100 কিলোমিটার দূরের অদৃশ্য বস্তুতেও হামলা চালানো যায়। ক্ষেপণাস্ত্র ছাড়াও বিভিন্ন প্রকৃতির লেজার নির্দেশিত বোমা, অনির্দেশিত ক্লাসিক বোমাও ফেলা যায় এই যুদ্ধবিমান থেকে। রাফাল থেকে ছোড়া যায় নেক্সটর 30 AM-79-130 ইন্টারনাল কামান। এই কামান প্রতি মিনিটে 2500 রাউন্ড গোলাবর্ষণ করতে পারে। শুধু আক্রমণ শানানো নয়, যে কোনো যুদ্ধে শত্রুপক্ষের থেকে কৌশলগত দিক থেকে এগিয়ে থাকতেও রাফালের জুড়ি মেলা ভার। আকাশ সুরক্ষা, ক্লোজ এয়ার সাপোর্ট, ইনডেপথ স্ট্রাইক, নজরদারি, জাহাজ বিধ্বংসী আঘাত হানার ক্ষমতা এবং সর্বোপরি পারমাণবিক অস্ত্র বহন করার ক্ষমতায় রাফালকে অন্য প্রায় সব যুদ্ধবিমানের থেকে কয়েক ধাপ এগিয়ে রেখেছে। আকাশযুদ্ধে এয়ার সুপ্রিমেসি অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রতিপক্ষের যুদ্ধ বিমানকে সব দিক দিয়ে টেক্কা দিয়ে গোটা আকাশসীমায় আধিপত্য কায়েম করাকে কৌশলগত পরিভাষায় এয়ার সুপ্রিমেসি বলা হয়। আর এক্ষেত্রেও রাফালের বিকল্প খুঁজে পাওয়া কঠিন। ইন্টারডিকশন বা ডিপ এয়ার সাপোর্ট দিতে এই ফরাসি যুদ্ধ বিমান অত্যন্ত দক্ষ। যে ভূখণ্ডে আকাশপথে হামলা চালানো হচ্ছে, অনেক ক্ষেত্রেই সেই ভূখণ্ড শত্রুপক্ষের দখলে থাকে, ফলে মাটির খুব কাছাকাছি পৌঁছে হামলা চালানো যায় না। অনেক উঁচু থেকে শত্রুর ঘাঁটি ধ্বংস করতে হয়। রাফাল অনায়াসে সেই কাজ করতে পারে। মাটিতে দুপক্ষের যুদ্ধের সময় পদাতিক বাহিনীকে আকাশপথে সুরক্ষা দেওয়া অন্যতম সমর কৌশল। দুই পদাতিক বাহিনীর যুদ্ধের সময় মাটির কাছাকাছি এসে শত্রুপক্ষের উপর হামলা চালাতে যে রাফাল পারদর্শী, তার প্রমাণও মিলেছে ইতিমধ্যেই। আবার যুদ্ধের সময় প্রতিপক্ষ সেনার অবস্থান ও প্রকৃতি বুঝতে পারলেই কোথায় হামলা চালানো হবে, কিভাবে হবে, সেই সব কাজ অনেক সহজ হয়ে যায়। এই রণকৌশলেও রাফাল সুদক্ষ। আকাশে অনেক দূর থেকেও শত্রুপক্ষের সেনাঘাঁটি ও সমর সরঞ্জামের নিখুঁত ছবি তুলে পাঠাতে পারে এটি। এর পাশাপাশি শত্রুপক্ষের রেডার জ্যাম করতে পারে। জল, স্থল হোক বা আকাশ, 3 ক্ষেত্রেই শত্রুপক্ষকে চিহ্নিত করতে পারে এবং নিখুঁত নিশানায় আঘাত করতে পারে রাফাল। এইসব সাধারণ প্রযুক্তি তো রয়েছেই, তার সঙ্গে ভারতের জন্য আবার নির্দিষ্ট করে কিছু বৈশিষ্ট্য যুক্ত হয়েছে। তার মধ্যে অন্যতম উচ্চ অক্ষাংশ থেকে আকাশে ওড়ার ক্ষমতা। লেহর ভারতীয় বিমান বাহিনীর ঘাঁটির কথা মাথায় রেখেই অতিরিক্ত এই বৈশিষ্ট্য যোগ হয়েছে ভারতের রাফালগুলোতে। সোমবারই ফ্রান্স থেকে ভারতের উদ্দেশ্যে উড়েছে প্রথম দফার 5টি রাফাল। বুধবার পৌঁছাবে আম্বালায় ভারতীয় বিমান বাহিনীর ঘাঁটিতে। ভারতকে রেখে নেপাল, আফগানিস্তান, পাকিস্তানকে নিয়ে চীনের নয়া জোট। পুরনো সহযোগী পাকিস্তান তো আগে থেকেই রয়েছে, এর সঙ্গে নতুন করে যোগ হয়েছে নেপাল এবং আফগানিস্তানও। চলমান কোভিড পরিস্থিতির মোকাবেলা এবং করোনা সংকটের জেরে ক্ষতিগ্রস্ত আর্থিক বৃদ্ধির গতি পুনরুদ্ধারের লক্ষ্যে দক্ষিণ এশিয়ার 3 দেশকে নিয়ে এবার নতুন জোট গড়ছে এশিয়ার পরাশক্তি চীন। চীনা পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই সোমবার 3 দেশের মন্ত্রীদের নিয়ে এ বিষয়ে ভার্চুয়াল বৈঠক করেছেন। চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের তরফে জানানো হয়, চীন ও পাকিস্তানের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে যৌথ আঞ্চলিক সহযোগিতা গড়ে তোলার উদ্দেশ্যেই এই বৈঠক। চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, ওয়াংয়ের ভার্চুয়াল বৈঠকে
নেপালের পররাষ্ট্রমন্ত্রী প্রদীপ কুমার গাওয়ালি এবং আফগানিস্তানের ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী হানিফ আতমার যোগ দিয়েছিলেন। পাকিস্তানের পক্ষ থেকে ছিলেন অর্থনীতি বিষয়ক মন্ত্রী মখদুম খুসরো বখতিয়ার। প্রাণঘাতী করোনা ভাইরাস সংক্রমণের আবহে বিশ্বজুড়ে অর্থনীতিতে ধস নেমেছে। এই পরিস্থিতিতে আর্থিক বৃদ্ধির গতি বাড়াতে 4 দফা প্রস্তাব নিয়ে আলোচনা হয়েছে বৈঠকে। পাশাপাশি চীনের অবকাঠামো উন্নয়ন প্রকল্প BRI দক্ষিণ এশিয়ার 3 দেশের অংশগ্রহণের বিষয়ে সুনির্দিষ্ট প্রস্তাব দিয়েছেন ওয়াং। পাকিস্তান ইতিমধ্যে চীনের এই প্রকল্পের সক্রিয় অংশীদার হয়ে উঠেছে। তাৎপর্যপূর্ণভাবে চীনা পররাষ্ট্রমন্ত্রীর পেশ করা 4 দফা প্রস্তাবের মধ্যে রয়েছে যেখানে করোনা ভাইরাস নিয়ে রাজনীতিকরণ এড়ানো এবং দৃঢ়ভাবে বিশ্ব স্বাস্থ্য সংস্থার পাশে দাঁড়ানোর বার্তা। বৈঠকে চীনা পররাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, পাকিস্তানকে পাশে নিয়ে করোনা মোকাবেলায় আফগানিস্তান ও নেপালে সর্বতোভাবে সহযোগিতা করবে বেইজিং। জনস্বাস্থ্য অবকাঠামো গড়ে তুলতেও সাহায্য করা হবে। করোনার টিকা বাজারে আসার পরে তা পেতেও সহায়তা করা হবে ওই 2 দেশকে। আর তার বদলে চীনের লক্ষ্য স্পষ্ট করে দিয়েছে ওয়াং। তিনি বলেছেন, আমরা চীন পাকিস্তান ইকোনমিক করিডোর এবং ট্রান্স হিমালয়ান কানেক্টিভিটি নেটওয়ার্ক সম্প্রসারণে সক্রিয় হব। এর ফলে উপকৃত হবে আঞ্চলিক অর্থনীতি। এদিকে চীনের আশার উপর পানি ঢেলে দিল রাশিয়া। বেইজিংকে S-400 ভূমি থেকে বাতাসে নিক্ষেপকারী ক্ষেপণাস্ত্র সরবরাহ নিষিদ্ধ করল রাশিয়া। এটি চীনের জন্য বড় ধাক্কা। বিশেষ বিষয় হল, এই ক্ষেপণাস্ত্রটির সরবরাহ বন্ধ হওয়ার আগে মস্কো বেইজিংয়ের উপর গুপ্তচর বৃত্তির অভিযোগ এনেছিল। রাশিয়ান কর্মকর্তারা তাদের সেন্ট পিটার্সবার্গ আর্কটিক সোশ্যাল সায়েন্সেস একাডেমির সভাপতি বালেরি মিটকো চীনকে গোপনীয় সামগ্রী হস্তান্তর করার জন্য দোষী বলে চিহ্নিত করেছেন। এই ঘটনাটি এর সাথে যুক্ত হচ্ছে। অন্যদিকে রাশিয়ার এই ঘোষণার পরে চীন স্পষ্ট জানিয়ে দিয়েছে যে মস্কো এই জাতীয় সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে, কারণ এই মুহূর্তে S-400 ক্ষেপণাস্ত্র সরবরাহের ফলে পিপলস লিবারেশন আর্মির মহামারী বিরোধী কর্মকাণ্ড প্রভাবিত করবে বলে আশঙ্কা করা হচ্ছে। চীন আরও বলেছে যে রাশিয়া চায় না যে এর জন্য বেইজিংয়ের কোনো সমস্যা সৃষ্টি হোক। বিভিন্ন কারণে রাশিয়াকে ক্ষেপণাস্ত্র সরবরাহের সিদ্ধান্ত স্থগিত করতে হয়েছে। এই ধরনের অস্ত্রের চুক্তি একটি জটিল প্রক্রিয়া। এছাড়াও কর্মীদের অস্ত্র ব্যবহারের জন্য প্রশিক্ষণ নিতে হবে। এর জন্য কর্মীদের রাশিয়ায় প্রেরণ করতে হয়েছিল, তবে এটি করোনা মহামারীর যুগে বেশ বিপজ্জনক। পূর্ব লাদাখে চীনা বাহিনীর রক্তাক্ত সংঘর্ষের পরে ভারতের সাথে তাদের সম্পর্ক উত্তেজনাপূর্ণ। হংকং এবং দক্ষিণ চীন সাগর নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় দেশগুলির সাথে জাপান ও অস্ট্রেলিয়া, আমেরিকা, ভিয়েতনাম, কম্বোডিয়া, ইন্দোনেশিয়ার সাথেও তাদের সম্পর্ক খারাপ হয়েছে। এমন পরিস্থিতিতে রাশিয়ার S-400 ক্ষেপণাস্ত্রের উপর নিষেধাজ্ঞার বিষয়টি চীনের জন্য উদ্বেগের বিষয় হতে পারে। রাশিয়ার এই পদক্ষেপের বিভিন্ন প্রভাব বের করা যেতে পারে। S-400 মিসাইল সিস্টেমটি S-300 এর একটি আপডেট সংস্করণ। এটি 400 কিলোমিটার ব্যাসার্ধের ক্ষেপণাস্ত্র এবং 5ম প্রজন্মের যুদ্ধবিমানগুলিকেও ধ্বংস করতে সক্ষম। এই সিস্টেমটি একবারে 72টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করতে পারে। সিস্টেমটি আমেরিকার সর্বাধিক উন্নত যুদ্ধবিমান F-35কেও টেক্কা দিতে পারে। এই ক্ষেপণাস্ত্রটি একযোগে 36টি পর্যন্ত পারমাণবিক ক্ষমতা সম্পন্ন ক্ষেপণাস্ত্র ধ্বংস করতে পারে। এদিকে দক্ষিণ চীন সাগরের পরিস্থিতি উত্তেজনাকর করে তোলার ব্যাপারে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেওর প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করেছে বেইজিং। চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ওয়াং ই মঙ্গলবার পম্পেওর এক বক্তব্যের প্রতিক্রিয়ায় বলেছেন, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী যেন এ ধরনের হস্তক্ষেপমূলক বক্তব্য ও আচরণ বন্ধ করেন। দক্ষিণ চীন সাগর চীনের অংশ নয় বলে পম্পেও সম্প্রতি যে বক্তব্য দিয়েছেন তার তীব্র নিন্দা জানিয়ে ওয়াং ই বলেন, বেইজিং সবসময় পূর্ব এশিয়ার স্থিতিশীলতা প্রতিষ্ঠার চেষ্টা করেছে এবং এ অঞ্চলে অস্থিতিশীলতা সৃষ্টির অপচেষ্টা বরদাস্ত করা হবে না। চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র এ অঞ্চলে আমেরিকার ষড়যন্ত্রের ব্যর্থতার প্রতি ইঙ্গিত করে বলেন, চীন কখনো নিজের সীমান্তকে বাড়িয়ে বলেনি, বরং সবসময় আন্তর্জাতিক আইনের প্রতি শ্রদ্ধা দেখিয়েছে এবং যে কোনো সমস্যা আলোচনার মাধ্যমে সমাধান করার ইচ্ছা পোষণ করেছে। তিনি দক্ষিণ চীন সাগরে মার্কিন সেনা উপস্থিতির সমালোচনা করে বলেন, মার্কিন সামরিক উপস্থিতি এ অঞ্চলের দেশগুলোর জাতীয় স্বার্থ, শান্তি ও স্থিতিশীলতা বিপন্ন করবে। এদিকে সৌদি কারাগারে আটক সাবেক যুবরাজ মোহাম্মদ বিন নায়েফের শারীরিক অবস্থার অবনতিতে উদ্বেগ প্রকাশ করে ইউরোপীয় পার্লামেন্ট বলেছে, বর্তমান যুবরাজ মোহাম্মদ বিন সালমানের হাতে সাবেক যুবরাজের মৃত্যু হতে পারে।
ওই পার্লামেন্টের এক বিবৃতির উদ্ধৃতি দিয়ে আল জাজিরা জানিয়েছে, প্রাপ্ত তথ্য প্রমাণ বলছে সৌদি কারাগারে আটক মোহাম্মদ বিন নায়েফের শারীরিক অবস্থা ভালো নয়। আমরা সৌদি যুবরাজের প্রতি এই আহ্বান জানাব যে তিনি যেন তার রাজনৈতিক প্রতিদ্বন্দ্বীদের ওপর দমন-পীড়ন চালানো বন্ধ করেন। প্রায় 4 মাস আগে বিভিন্ন সংবাদ মাধ্যম খবর দিয়েছিল মোহাম্মদ বিন সালমান তার চাচা আহমদ বিন আব্দুল আজিজ ও চাচাতো ভাই মোহাম্মদ বিন নায়েফের জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে তাদেরকে আটক করে কারাগারে নিক্ষেপ করেছেন। সৌদি রাজা সালমান 2017 সালে মোহাম্মদ বিন নায়েফকে সরিয়ে নিজের ছেলে মোহাম্মদকে যুবরাজের আসনে বসান। তখন থেকে বিন নায়েফকে আর জনসমক্ষে দেখা যায়নি এবং কোনো কোনো সূত্র বলেছে যে তাকে গৃহবন্দী করে রাখা হয়েছে।